কবিতা কবিকে পাঠানো সুইসাইড নোট। কবি উত্তম দত্ত। ধ্বনিগ্রহণ ও সংযোজন জন্মেঞ্জয় বসু। কবিকে পাঠানো সুইসাইড নোট। শ্রীচরণেশু। আমি জানি না কেন আপনাকেই এই চিঠি লিখছি। বাবাকেও লিখতে পারতাম, মাকেও, অথবা যে ছেলেটি আমার স্কুলের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকত, ছুটির পরে পাশাপাশি হাঁটতে হাঁটতে আরব্য নিশীথের গল্প শোনাত, তাকেও হয়তো লিখতে পারতাম। লিখিনি, ইচ্ছে করেনি লিখতে। গত 21 দিন ধরে আমি সঞ্চয় করেছি 21টা স্লিপিং পিল। মৃত্যুকেও যে এত কঠিন শ্রমে ও সন্দর্পণে সঞ্চয় করতে হয় আমার জানা ছিল না। কিন্তু বিশ্বাস করুন, আমি এরকম নিঃশব্দে মরে যেতে চাইনি। নীলকণ্ঠ পাখির মতো উত্তাল হাওয়ার মধ্যে ভেসে থেকে, সবুজ ধানের শীষে রাতের জোনাকির মতো সোনা রং ছবি এঁকে একটা গোটা জীবন বাঁচতে চেয়েছিলাম আমি। সেদিন পরীক্ষা ছিল আমার, শেষ পরীক্ষা। স্কুল থেকে ফিরছিলাম একা। আকাশ তখনও ছিল তরুণ সন্ন্যাসীর মতো উজ্জ্বল। এক সময় শেষবারের মতো আমাকে দেখে নিয়ে পুরনো কেল্লার ওপাশে ডুবে গিয়েছিল বিকেলের সবটুকু লাল। আর ততক্ষণে প্রেতের মতো অস্পষ্ট অন্ধকার ফুঁড়ে উঠে এসে কারা যেন বেঁধে ফেলেছিল আমার দুই চোখ, উপর্যুপরি আঘাত করেছিল মাথায় ও তল পেটে। আপনি তো জানেন সেসব। খবরের কাগজে ছাপা হয়েছিল টানা 1 মাস। সেদিন মনে হয়েছিল আমি যেন কাঙালের হাতের মাংসের ঝোল মাখা শাল পাতা। আমি যেন কসাইয়ের দোকানে ঘিরে বসে থাকা কতিপয় কুকুরের মুখে দৈবক্রমে ছুঁড়ে দেওয়া এক টুকরো মাংসপিণ্ড। আমার কোনো স্বপ্ন থাকতে নেই, কোনো ধ্যান সংকল্প ব্রতকথা থাকতে নেই, আমার কোনো প্রেমিক থাকতে নেই। আমি শুধু মাংসপিণ্ড। আমি শুধু আত্মাহীন স্তন ও নিতম্ব। একটা তুচ্ছ জনিপথ পাহারা দিতে দিতে আমাদের সমস্ত জীবন কেটে যায়। তারপর 1 ডজন সাংবাদিক। শুনলে মরে যেতে ইচ্ছে করে এমন সব প্রশ্ন। ক্যামেরার লেন্স, সন্ধ্যার দূরদর্শন, ডাক্তার, নার্স, মহিলা সমিতি, হোমের লোকজন, প্রিয় প্রতিবেশীদের অষ্টপ্রহর আনাগোনা, মুখ্যমন্ত্রীর টেলিফোন, স্বজনবর্গের সান্ত্বনা, লোকাল এমএলএর আশ্বাস, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি, মায়ের চোখের জল, বাবার প্রতিদিন থানায় ছোটাছুটি, প্রিয় বন্ধুদের দীর্ঘশ্বাস ও অলিক জল্পনা, লোকাল থানার মেজবাবুর ইন্টারোগেশন, স্কুলের মাস্টারমশাই ও দিদিমণিদের উদ্বিগ্ন গম্ভীর মুখ। সকলেই জানতে চায় ঘটনাটা কিভাবে ঘটল, ওরা কারা, চিনতে পেরেছিলে কাউকে, কতবার হয়েছিল ব্যাপারটা, কতক্ষণ জ্ঞান ছিল তোমার, ডাক্তার কি বলছে, সেই সব প্রমাণ কিছু পেয়েছে আদালতে যেসব লাগে, ডাক্তার পুরুষ ছিল না মেয়ে, কিভাবে দেখলো, কিভাবে বের করে আনলো সেসব, আমাদের বলো বলো বলো, অনুভূতিটা কেমন? আমরা সবাই তোমার ভালো চাই, দোষীদের ভয়ানক শাস্তি চাই। ওই দেখো, পথে পথে মিছিল ও মোমবাতি হেঁটে চলেছে। তোমার জন্য পথের ধুলোয় নেমে এসেছেন মহানগরীর বুদ্ধিজীবীরা। তোমার জন্য সংবাদপত্রের বিক্রি বেড়ে গেছে।
শুনলাম ফিল্ম হবে তোমাকে নিয়ে। তুমি তো এখন সেলিব্রিটি। টিভিতে রোজ দেখাচ্ছে তোমার ওড়না ঢাকা মুখ। কবিরাও বসে নেই, তারাও মাত্রা গুনে গুনে তোমার জন্য রাত জেগে কবিতা লিখছেন। ছন্দে এক চিমটি ভুল হলে পাঠক দুও দেবে। মান্যবরেশু, ঘটনাটা যেদিন ঘটল তার ঠিক 3 দিন পরে আপনিও লিখেছিলেন, সমস্ত মোমের আলো নিভে গেলে স্মৃতির জরায়ু থেকে আততায়ী চাঁদ এসে তোমাকে পোড়াবে। আমাদের মোমবাতি নেই, তবু জানি সমস্ত ধর্ষিতা মেয়ে একদিন আমাদের প্রিয়তমা পুত্রবধূ হবে, পুত্রবধূ হবে, পুত্রবধূ হবে। কেন লিখেছিলেন এইসব কাব্যিক মিথ্যে? ভাবের ঘরে চুরি করতে ভালোবাসেন বুঝি? কত যে বাহবা পেয়েছিলেন এইসব নিরাপদ মিথ্যে লিখে। এই 17 বছর বয়সে অনির্বাণ আগুনের মাঝখানে দাঁড়িয়ে আমি যা জেনেছি, আপনার স্বপ্নের পৃথিবীর সঙ্গে তার সুচক্র সম্বন্ধও নেই। এখন ঝড় থেমে গেছে, সংবাদপত্রগুলো খুঁজে বেড়াচ্ছে নতুন ধর্ষিতার গল্প। পুরনো গল্পে তাদের আর উৎসাহ নেই। স্কুলে গিয়েছিলাম গত শনিবার। হেডমিস্ট্রেস বললেন, তোমার উপর দিয়ে অনেক ঝড় গেছে, এ বছরটা বিশ্রাম নাও। আসলে উনি চান না আমি স্কুলে যাই, চান না একজন ধর্ষিতার ছোঁয়ায় স্কুলের পবিত্র পরিমণ্ডল নষ্ট হয়ে যায়। পুরনো বন্ধুরা নানা অছিলায় পাশ থেকে উঠে গেল একে একে। মা বলছেন, ছোট কাকিমা নাকি ফোন করে বলেছেন আমার বিষ খেয়ে মরে যাওয়া উচিত, আমার কখনো বিয়ে হবে না। আমি বেঁচে থাকলে আমার ছোট বোনেরও এ জন্মে আর বিয়ে হবে না। অনেক চেষ্টায় একদিন লুকিয়ে দেখা করেছিলাম আমার সেই তরুণ সন্ন্যাসীর সঙ্গে, সেই আরব্য নিষিদ্ধের রাজপুত্রের সঙ্গে। কেমন যেন বোবা হয়ে গেছে সে, সারাক্ষণ কথা বলল না। চলে যাবার আগে মাটির দিকে চোখ রেখে শুধু বলল, মা বলেছেন ওই এঁটো মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবি না। মাননীয় এসু, লোকাল থানায় টিআই প্যারেডে ধরে আনা 5 জন অদ্ভুত মানুষের মুখ দেখে আমি কাউকেই শনাক্ত করতে পারিনি। আমার চোখ বাঁধা ছিল, আমি তাদের কারও মুখ দেখতে পাইনি সেদিন। তাদের কাউকেই আমার ধর্ষক বলে মনেও হচ্ছিল না। কি শান্ত তাদের চোখ, কি বিনম্র অসহায় তাদের করুণ মুখ। যেন আমি একবার মাথা নাড়লেই 5 জন নিরাপরাধ মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, নরক হয়ে যাবে। পুলিশ অফিসারটি জানতে চাইলেন, এরাই কি তোমার ধর্ষক? বলো বলো, তোমার বলার উপরে নির্ভর করছে সবকিছু। আমি তবু চুপ করে রইলাম। ফিরে এলাম বাসায়, কিন্তু গত 3 মাস আমার চোখ খোলা ছিল। আমি একটুও ঘুমোতে পারিনি। আমি দেখেছি অগণন ধর্ষকের অদৃশ্য লিঙ্গের বল্লম কিভাবে শতটুকরো করে দেয় একটি ধর্ষিতা মেয়ের অবশিষ্ট স্বপ্নের ঝিনুক। আপনি যখন এই চিঠি পড়বেন, তখন আমি আর থাকবো না আপনার পাঠকদের প্রতিক্রিয়া জানার জন্য, আপনার প্রতিক্রিয়া জানার জন্য। প্রণাম নেবেন। ইতি
পুনশ্চ। জানেন, মনে মনে খুব ইচ্ছে ছিল আপনার স্বপ্নের পুত্রবধূ হবার, কিন্তু আমি জানি আপনার কোনো পুত্র সন্তান নেই, তাই এত সহজেই এটা লিখতে পেরেছেন। থাকলেও সে আমায় বিয়ে করতো না, আপনি বললেও না। এদেশে ধর্ষিতারা বিধবার চাইতেও হীনম্মন্য, গণিকার চাইতেও ঘৃণ্য। তবু কেন আপনি ও কথা লিখেছিলেন কবিতায়? কেন?